भाई ये साख मार्केट नहीं है, लोकसभा है। यहाँ बहस के विषय तय होते हैं और आपके परनाना से लेकर आपकी दादी जी से लेकर आपके पिताजी तक बड़े बड़े नेता थे भारत के, किसी की प्रेस कॉन्फ्रेंस पर लोकसभा ने बहस नहीं करी है मान्यवर। और अगर ये अपेक्षा करते हैं कि इनकी महान प्रेस कॉन्फ्रेंस पर जिसकी बुनियाद झूठ थी उस पर सदन बहस करे, तो इस सदन का स्तर न गिरने देकर श्री ओम बिरला जी ने सदन पर उपकार किया है। ऐसा नहीं है कि सब सिर्फ महिला आरक्षण विधेयक का विरोध हो रहा है। हमने 370 समाप्त की साहब, उन्होंने विरोध किया। राम मंदिर बनाया, विरोध किया। सीए लाए, विरोध किया। ट्रिपल तलाक समाप्त किया, विरोध किया। जीएसटी लाए, विरोध किया। आयुष्मान भारत बनाया, विरोध किया। नया संसद भवन बनाया, विरोध किया। मत्स्य पालन सहकारिता मंत्रालय बनाया, विरोध किया। सीडीएस बनाया, विरोध किया। 3 तलाक खत्म किया, विरोध किया। नक्सलवाद खत्म किया, विरोध किया। आतंकवाद को सत्ते में डाला, विरोध किया। सर्जिकल स्ट्राइक, विरोध किया। एयर स्ट्राइक, विरोध किया। ऑपरेशन सिंदूर, विरोध। অবশেষে কঠোর অবস্থানে ভারত সরকার, আর অবশেষে সেই চেনা মোদি মাস্টারস্ট্রোক, শাহী ম্যাজিক, এই সমস্ত কিছু শতরঞ্জ কি খিলাড়ি অনেকটা সেইভাবেই এগিয়ে চলল এই গত 1 মাসের প্রায় এই পার্লামেন্ট সেশনটা। পার্লামেন্টের ভিতরে এবং পার্লামেন্টের বাইরে কৌশলী একের পর এক দাবার চাল যেরকম এগিয়ে চলে, সরকার পক্ষ এবং বিপক্ষ যেন এক শতরঞ্জ চলতে থাকলো গোটা দেশ জুড়ে। আর শেষে সেই সমস্ত কিছু শেষে যেটা উঠে আসছে সেটা হচ্ছে পর্বতের মুশিক প্রসব কাদের? বিরোধীদের, বিরোধী জোটের, বলা ভালো টুকরে টুকরে গ্যাংয়েদের। কি নিয়ে? গুরুত্বপূর্ণ সেই মারাত্মক একটি ইস্যু যার ওই বিরোধী জোটকে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছে বা অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে, তার নাম হচ্ছে এফসিআরএ বিল। আর এর আগের এপিসোডগুলোতে তো আপনাদের দেখিয়েছি এর পিছু পিছু রয়েছে আরো বেশ কিছু বিল, যেমন ডিলিমিটেশন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, উমেন রিজার্ভেশন, এগুলো তো আছেই। কিন্তু এই মুহূর্তের সব থেকে বড় যে আলোচনার বিষয়বস্তু বা এই বিরোধী অস্তিত্বের ভিত নাড়িয়ে দেওয়া, সেটির নাম হচ্ছে এফসিআরএ। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। মনে হচ্ছিল, দেশবাসী অনেকে মনেই করছিল হয়তো যে সরকার বোধহয় পিছু হটছে, কখনো কখনো 1 স্টেপ ব্যাকওয়ার্ড ফর দ্য 2 স্টেপ ফরওয়ার্ড। এটা একটা রণকৌশল, রাজনীতিতে তো বটেই। এরকম কত মারপ্যাচ আছে, আমরা কত দেখেছি। এ তো সেখানে কিছুই না। কিন্তু একটা সময় মনে হচ্ছিল তাহলে কি সরকার এফসিআরএ সহ অন্যান্য বিলগুলো আদৌ আনতে পারবে পার্লামেন্টে? যেভাবে বিরোধীরা পার্লামেন্টকে অচল করে দেওয়ার চেষ্টা করছিল, তাহলে সরকার পক্ষ এটা করতেই পারতো, বাপু তোমরা যত চেঁচাও চেঁচাও, আমরা এখানে বিলগুলো পাশ করিয়ে ফেলি। কিন্তু সেটা একটা বাজে বার্তা যেত গণতন্ত্রের পক্ষে, এবং সরকারকে পরবর্তীকালে সেই সমালোচনা হয়তো সহ্য করতে হতো। সেই রাস্তায় কিন্তু এনডিএ সহ নরেন্দ্র মোদী সরকার গেল না, বরঞ্চ তারা অনেক বেশি ধৈর্যশীল হয়ে পার্লামেন্টের বাইরে আশফলাদের উৎপাত সহ্য করেছে। এবং সেই উৎপাত সেখানে বন্ধ হওয়ার পরে যখন তারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেটাও ধৈর্য ধরে চেষ্টা করেছে সহ্য করবার। তাদের সঙ্গে একাধিকবার আলোচনায় বসেছে, তাদের একাধিক শর্ত সেগুলো মেনে নেওয়ার চেষ্টা করেছে, সহনশীলতা দেখিয়েছে পার্লামেন্টের বাইরে। যদিও সেই মুভমেন্টটাতে প্রত্যক্ষভাবে বিরোধী জোট, কেজরিওয়াল, রাহুল গান্ধী, তেজস্বী যাদব, অখিলেশ যাদব, এমনকি সব শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলেও যেতে পারেননি, এই রকম একটা অবস্থান সেই মুভমেন্টটাতে ছিল, যেটা আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরেছি।
বিষয় হচ্ছে এই যে এটারই রেশ গিয়ে পৌঁছয় পার্লামেন্টের ভিতরে, এবং সবশেষে এই স্টুডেন্ট মুভমেন্ট বা নিটের প্রশ্নপত্র লিকের ইস্যু, এই সমস্ত মানে ছাড়িয়ে গিয়ে পার্লামেন্ট অচল করে দেওয়াটাই যে মূল ইস্যু, সেটা প্রমাণ হয়ে যায় যখন তারপরে ধর্মেন্দ্র প্রধানের ইস্যু মিটে যাওয়ার পর তাদের শর্ত সরকার মেনে নিয়ে ধর্মেন্দ্র প্রধানকে এক প্রকার মানে বলা যায় যে রাজনৈতিক ভাবে পার্লামেন্টেরিয়ান এই জায়গাটায় যদি এই শহীদ শব্দটাকে ব্যবহার করা যায়, তাকে তাই হতে হলো এই পুরো ঘটনাটার মধ্যে দিয়ে। পরবর্তীকালে তো অবশ্যই অনেক কিছু বেরোবে, তদন্তে অনেক কিছু উঠে আসবে, সেটা সুপ্রিম কোর্টও বলেছে যে এফআইআর ওইভাবে তোলা যাবে না, তদন্ত হোক। আর যত তদন্ত এগোচ্ছে আর যত দিন যত জল গড়াচ্ছে, তত তত ওই আরশোলাদের মাথাদের একের পর এক সম্পত্তি, তাদের পড়াশুনোর ইতিহাস, এই সমস্ত দেশের মানুষের চোখের সামনে উঠে আসছে। আর উঠে আসছে ওইখানে দাঁড়িয়ে বলা একের পর এক দেশ বিরোধী স্লোগান, সেগুলো কারা দিয়েছিল, কোন কোন দেশ বিরোধী শক্তি ওই মুভমেন্টটার পিছনে রসদ জুগিয়েছে, এবং সেই রসদ জোগানোর হিস্ট্রি খুঁজতে গিয়ে এটাও পাওয়া গেল মেটা প্রতিনিধিরা শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ডাকে হাজির হতে বাধ্য হলেন, এবং জুকেরবার্গকে ক্ষমা চাইতে হলো যে তারা বুস্পোস্ট করেছেন রীতিমতো। ফলত দেশের নিরাপত্তা, দেশের ঐতিহ্য, দেশের গুরুত্বপূর্ণ তথ্য, মুভমেন্ট, এই সমস্ত নিয়ে তারা দ্বিচারিতা করেছেন। এখন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা একটা হোস্টিং হিসেবে কাজ করে এবং সেখানে একটা নিরপেক্ষতা বজায় থাকে, তা না করে ফেসবুক সেখানে কিন্তু একটা যেন পত্রিকা সম্পাদকের ভূমিকা পালন করলো, বা কন্ট্রোলার বা মডারেটর এই ভূমিকা পালন করে ফেললো, যেখানে নরেন্দ্র মোদীর পোস্ট সরানো থেকে শুরু করে এই বুস্ট পোস্ট তাদের ইচ্ছা মতো চালনা করাটা কিন্তু উঠে আসলো, যেটা সাইবার অ্যাক্ট বিরোধী। আগামী দিনে আমরা তাকিয়ে থাকবো সেগুলো নিয়ে। কিন্তু আমি যে প্রসঙ্গটা বলছিলাম, মদতের প্রসঙ্গ, এই মদতের ব্যাপারটা তো একদম পরিষ্কার হয়ে গেল সেখানটাতে। আর আসলো বিদেশি ফান্ডিং, সেই বিদেশি ফান্ডিং, আর সেই বিদেশি ফান্ডিং কোথা থেকে আসছিল সেটার তদন্ত যত এগোচ্ছে, সেটা তদন্ত জানাবে, কোর্টে উঠবে সেগুলো আগামী দিনে, কিছুই বাদ যাবে না। আর এটা ভুলে গেলে হবে না, অতীতে কিন্তু এরকম বহু বহু দেশ বিরোধী কাজকর্ম আছে যেটার গ্রেপ্তারি কিন্তু তক্ষুনি না হয়ে অনেক পরেও হয়েছে, কাজেই কোনোটাই মিটে যায়নি, এটা কিন্তু বুঝতে হবে। এবার আসি এফসিআরএ বা অন্যান্য বিলগুলো নিয়ে কি ঘটনা ঘটলো। গতদিনই আপনাদেরকে জানিয়েছিলাম যে কিরেন রিজিজু, তিনি মাননীয় মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি কি করলেন, সংসদ দপ্তরের মন্ত্রী তিনি রাহুল গান্ধীর সাথে, বিরোধী দলনেতার সাথে বৈঠক করলেন, যেটা অনেকের কাছেই একটু চমকপ্রদ লেগেছিল। ব্যাপারটা আরো চমকপ্রদ কি, সেই বৈঠক রাহুল গান্ধী 50 মিনিট ধরে থাকলেন, সেটা খুব একটা রাহুলোচিত নয়। যে রাহুল গান্ধী 50 মিনিট ধরে বৈঠক করছেন, সেটা একটা অনেকের কাছেই আশ্চর্য লেগেছিল। এর পরবর্তীতে কি, এবং আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সাথে দেখা করতে আসলেন, যেটা নিয়ে আমরা বারবার মেনশন করছিলাম, সেটা একদম খুল্লা হয়ে গেল। যে মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে, মেঘালয়, মিজোরাম তো একেবারে বলাই যায় যে প্রায় 90% বেশি খ্রিস্টান অধ্যুষিত একটি এলাকা, এবং সেখানকার চার্চ কমিউনিটি, খ্রিস্টান কমিউনিটির যে সমস্ত মানুষজন, সেই ধর্মাবলম্বী যে সমস্ত মানুষজন, তাদের যে সমস্ত লিডার, তারা অমিত শাহের সঙ্গে এসে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন। ওদিকে 11 তারিখ মিজোরাম বন্ধের ডাক তারা দিয়েই রেখেছে, আর এদিকে মিজোরামের মুখ্যমন্ত্রীকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বৈঠকের জন্য ডেকেছিলেন, এবং তার সাথেও বৈঠকটা কিন্তু হলো আজকে। তাহলে এই দুটো ঘটনা যদি পাশে রাখা হয়, তাহলে এটুকু আমাদের কাছে সূত্র মারফত এখনো পর্যন্ত খবর যে 12 তারিখ আসতে চলেছে
এফসিআর বিল একদম মাথা নিচু না করে বিল টেবিলড হবে। আলোচনার জন্যে আহ্বান জানিয়েছে সরকার সমস্ত বিরোধী পক্ষকে। এবং আরো একটা বড় সূত্রের খবর আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা এখন পর্যন্ত মিডিয়াতে এসেও গেছে মোটামুটি, যে কংগ্রেস হুইপ জারি করেছে 3 লাইনের, যে আগামী সপ্তাহে সোম, মঙ্গল এবং বুধবার যেন সকল সদস্য উপস্থিত থাকে পার্লামেন্টে। তাহলে আলোচনা তো অবশ্যই হবে। আর পার্লামেন্টের অধিবেশন বানচাল করে দিয়ে কিন্তু খুব বেশি লাভ হবে না, এটা কংগ্রেসও বুঝে গেছে। কেন বুঝে গেছে? তার কারণ হচ্ছে ডিএমকে যে 3টে শর্ত দিয়েছিল এই ডিলিমিটেশন নিয়ে এবং এফসিআর এর নিয়ে, বিশেষত ডিএমকে যে শর্তগুলোর মধ্যে ছিল ডিলিমিটেশন, এই ডিলিমিটেশনের যে শর্তগুলো, সেই শর্তগুলো মোটামুটি সরকার তাদের সঙ্গে আলোচনা করে মিটিয়ে ফেলেছে বলে খবর। এবং ডিএমকে খুব আশ্চর্যজনক ভাবে হলেও ইহারে কহে রাজনীতি সম্ভাবনা শিল্প, ডিএমকে এনডিএ কে সাপোর্ট দিতে চলেছে। ফলত ডিআই যে জোট ভেঙে টুকরো টুকরে গ্যাং, আরো টুকরো। ওদিকে শিবসেনার 6 জন তারা বলেই দিয়েছে যে এনডিএ কে সাপোর্ট করবে। শোনা যাচ্ছে অখিলেশ যাদব তার দলের ও এমপিরা ভিতরে এনডিএর সঙ্গে যোগাযোগ রাখছে এবং সাপোর্ট দেবে। রাজ্যসভায় 2-3টে সিট যদি কম থেকেও থাকে কনস্টিটিউশন সংশোধনের ক্ষেত্রে, সেটাও মোটামুটি জোগাড় হয়ে যাবে। আর সংখ্যা যখন আছে, কনস্টিটিউশনের যখন সংশোধন নয়, তখন সেটা তো অনেকটাই বিরোধীদের ওপরে নির্ভর করে না। কিন্তু সংসদীয় গণতন্ত্রে বিরোধীকে সম্মান যে জানানো উচিত, সেই সম্মান রেখেই সরকার আগামী পদক্ষেপ ঠিক করছে। এফসিআর এর সব থেকে বড় যে জায়গাটা গলার কাঁটা, যেটা বিরোধীদের এবং খ্রিস্টান কমিউনিটি, যেটা হয়েছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে ভুল বোঝানো হয়েছিল, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এই খ্রিস্টান কমিউনিটিদের মানুষদের এবং একটা বার্তা দিয়েই রেখে দিয়েছেন যে এফসিআর এর লাগু হওয়া থেকে তার পরবর্তী অংশটাকে কিন্তু দেখা হবে। যে আগে যে সমস্ত লাইসেন্স গুলো সারেন্ডার করেছে বা বাতিল হয়েছে, সেই অংশটাকে না দেখে সামনে আগামী দিনে যেটা হবে সেটাকে বিবেচনা করা হবে। এবং যে আইন পাশ হতে চলেছে সেই আইন কঠোরভাবে প্রযুক্ত হবে। কিন্তু শুধু লাইসেন্স বাজেয়াপ্ত নয়, যেটা রিনিউয়েবল 5 বছরে, ফেলে রাখে সারা জীবন চলবে তা নয়। এবং সেটা ইম্পর্টেন্টলি সম্পত্তি বাজেয়াপ্তকরণটাই হচ্ছে এখানে সবচেয়ে বড় ইস্যু, যেখানে এই ভারতবর্ষের ভূখণ্ডকে প্রচুর পরিমাণে লিজের নামে দখল করে রাখা খ্রিস্টান কমিউনিটিদের। শুধু দর্শকবৃন্দ, আমাদের এই পশ্চিমবঙ্গের প্রত্যন্ত জায়গাগুলোতেও আমরা কিন্তু এই অ্যাক্টিভিটি দেখেছি। আর আরেকটা অ্যাক্টিভিটি কি, যেটা ধর্মান্তরণকরণ, এক ছিটেও যদি হয় তাহলে কিন্তু গল্প শেষ, মানে লাইসেন্স আর থাকবেন। এবার এই বিলের কাছে সরকার যে মাথা নত করলো না, এটা আগামী দিনে ভারতবর্ষের রাজনীতির দিশা নির্দেশ করবে। তার কারণ সরকার টলমল, মোদি পিছু হটলো, অমিত শাহ কিছু বলছে না, এই যে ন্যারেটিভ গুলো চালিয়ে যাওয়া হচ্ছিল, সেই ন্যারেটিভ গুলোকে কিন্তু ওই যাকে বলে ওয়ান হিট মাল্টিপল বেনিফিট, সেইভাবেই কিন্তু দমনের দিকে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। শুধু দর্শকবৃন্দ, আমাদের এই এপিসোডগুলো কেমন লাগছে আপনারা জানাবেন। আপনারা একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত লিখুন কমেন্টে, নোটিফিকেশন অবশ্যই অন রাখুন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। বন্দে মাতরম, জয় হিন্দ, নমস্কার।